বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সৈয়দ আহমেদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস পরিচালনা করব। আমি মোহাম্মদ রবিউল বারী, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুগনপুর, গাবতলী, বগুড়া। এতদিন আমরা সৈয়দ আহমেদ কলেজ স্টুডিও থেকে ক্লাস পরিচালিত করে আসছি, কিন্তু বর্তমানে ভাইরাসের কারণে সারা বাংলাদেশ লকডাউন হয়েছে, যার কারণে ঘরে বসে ক্লাস পরিচালিত করা হচ্ছে শুধু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তাই ছাত্রছাত্রীরা তোমরা সবাই ক্লাসগুলো ভালোভাবে দেখবা এবং বাসায় বসে পড়াশোনা করবা। আজকে আমি যে ক্লাসটা নিব, একাদশ দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র, যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা সম্বন্ধে এর আগেও ক্লাস হয়েছে বেশ কিছু, কারণ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে সিলেবাস প্রদান করেছে সেই সিলেবাসের সুন্দর করে লেকচার সহ প্রদান করা হয়েছে। এই লেকচারের আলোকে ক্লাস পরিচালিত হয়ে আসছে। তাই আজকে যে লেকচার আলোকে ক্লাস হবে তার শিক্ষণ ফলটা আমরা দেখব। আজকে কি শিক্ষণ ফল রয়েছে। আর শিক্ষণ ফল রয়েছে, মূলধন সংগ্রহের উৎস সম্বন্ধে তোমরা জানতে পারবে, শেয়ারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, শেয়ারের প্রকারভেদ জানতে পারবে। তাহলে তিনটা প্রশ্ন রয়েছে আমাদের। একটা হলো মূলধন সংগ্রহের উৎস সম্বন্ধে জানতে পারবে, শেয়ারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, শেয়ারের প্রকারভেদ জানতে পারবে। তাহলে আমরা দেখব যে মূলধন সম্বন্ধে আমরা দেখব যে মূলধনের উৎসগুলো কি, সে বিষয়টা আমরা দেখব। যে মূলধন কোথায় কোথায় থেকে মূলধন আমাদের আসছে, এটা আমরা দেখব এখন। সেটা হলো বৃহদায়তন ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়। এটা দুই ধরনের মূলধনের প্রয়োজন হয়। একটা হলো দীর্ঘমেয়াদী মূলধন, আর একটা হলো স্বল্পমেয়াদী মূলধন। আচ্ছা, দীর্ঘমেয়াদী মূলধন যেটা, সেই দীর্ঘমেয়াদী মূলধনটা হলো ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি প্রভৃতি ক্রয় করার জন্য যে মূলধন ব্যবহার করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন। আর স্বল্পমেয়াদী মূলধনটা কি? কাঁচামাল, শ্রমিকের বেতন, যাতায়াত খরচ, দৈনন্দিন খরচ ইত্যাদি পরিচালনা করার জন্য যেটা ব্যয় হয়, ব্যবহার করা হয়, সেটা হলো স্বল্পমেয়াদী মূলধন। আচ্ছা, দীর্ঘমেয়াদী মূলধন আমরা কিছু উৎসগুলো দেখতেছি। উৎসগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করে যাব। উৎসগুলো কী কী উৎস রয়েছে? প্রথম যে উৎস রয়েছে সেটা হলো শেয়ার বিক্রয়। শেয়ার বিক্রয় বৃহদায়তন কোম্পানির ক্ষেত্রে মূলধন সংগ্রহের জন্য বাজারে শেয়ার বিক্রি করা হয়। এর অর্থ কোম্পানি জীবদশায় ফেরত দিতে হয় না। তাহলে এই শেয়ার বিক্রি যে করলাম, এই শেয়ার বিক্রি করার ফলে যে অর্থটা প্রথম অবস্থায় কোম্পানিতে ইনভেস্ট করা হয়, এই অর্থ কোম্পানি কোনোদিন আর ফেরত দেয় না। তাহলে শেয়ার কীভাবে বিক্রয় করা হয়? এই কোম্পানিগুলো জনগণের কাছ থেকে শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে থাকে। এই শেয়ার যার যখন প্রয়োজন বিক্রি করার জন্য শুধু হাত বদল হবে, কিন্তু কোম্পানি আর টাকা পাবে না, কারণ কোম্পানি প্রথম অবস্থায় বিক্রি করে এককালীন টাকা তারা পেয়ে যায়। এই জন্যই কী হয়, আর এই টাকা কোম্পানি পায় না। কোম্পানি না পাওয়ার পরে এই টাকাটা কী হয়, যার যখন শেয়ার প্রয়োজন হয় বিক্রি করার এবং ক্রয় করার, এখানে হাত বদল করা হয়। এটাকে বলা হচ্ছে শেয়ার বিক্রয়। দেন আসতেছে ঋণপত্র বিক্রয়। পাবলিক লিমিটেড কোম্পানি তার ঋণপত্র বিক্রির মাধ্যমে ব্যবসার দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। ঋণপত্র গ্রহীতাদের নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। ঋণপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বিক্রি করা হয়, তবে এটি দীর্ঘ সময় জন্য ব্যবহার করা হয়ে থাকে। উদ্যোক্তাদের নিজস্ব তহবিল। তাহলে উদ্যোক্তাদের নিজস্ব তহবিল,
উদ্যোক্তা কারা? যারা প্রতিষ্ঠান প্রথম সূচনা করতে চায়, তৈরি করতে চায়, তাদেরকে বলা হচ্ছে উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তাদের তহবিল এটা প্রথম ও প্রধান উৎস। তহবিলটা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য প্রথম ও প্রধান উৎস হচ্ছে উদ্যোক্তাদের তহবিল। ব্যবসা শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থ ব্যবসায়ের ব্যবহৃত হয়ে থাকে। উদ্যোক্তাদের নিজস্ব সংগৃহীত তহবিল থেকে এই অর্থ সরবরাহ করা হয়ে থাকে। তাহলে উদ্যোক্তা যারা, তাদের তহবিলটা কী হয়? প্রথম ইউজ করা হয়, কারণ তারাই উদ্যোগ গ্রহণ করেছেন এবং উদ্যোগ গ্রহণ করার পরে তারাই কী করতেছে? প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। দেন আসি হলো সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা সম্পূর্ণ বিলি না করে তা থেকে সংরক্ষিত তহবিল রাখা হয়। যে আমি যে ব্যবসা মুনাফা যে আমি শেয়ার বিক্রয় করেছি বা ঋণপত্র বিক্রয় করেছি, এই বিক্রি করে সম্পূর্ণ টাকাটাই আমি কি করব? ইনভেস্ট করব না। ইনভেস্ট না করে প্রত্যেক বছরে কিছু সংরক্ষিত করে রাখবো কিছু তহবিল। এখান থেকেও দীর্ঘমেয়াদীভাবে কি করা যাবে? দীর্ঘমেয়াদীভাবে এটা ব্যবহার করা যেতে পারে। এই জন্যই বলছে যে সংরক্ষিত তহবিল গঠন করা হয়। এরূপ তহবিল থেকেও নিজস্ব শিল্প ও বাণিজ্যের দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা যায়। অবলেখক। অবলেখক বলতে আমরা কী বুঝি? অবলেখক কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রির ঝুঁকি নেয় যিনি। যারা শেয়ার বিক্রি করার জন্য ঝুঁকি নেয় তাদেরকে বলা হচ্ছে অবলেখক। আচ্ছা, এই অবলেখকের কাজটা হচ্ছে কি? চুক্তি অনুযায়ী সম্পূর্ণ শেয়ার বিক্রি না হলে তারা সম্পূর্ণ শেয়ার ক্রয় করে নেবে এবং অর্থ সংস্থানের ব্যবস্থা করেন। এই অবলেখকের কাজ তারা কি করবে? বলবে যে আমরা এই কোম্পানির সমস্ত শেয়ারের ঝুঁকি গ্রহণ করব, আমরা বিক্রি করব। যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা নিজেরাই সেই শেয়ার ক্রয় করে নেব যদি বিক্রি না হয়। এটাকে বলেছে অবলেখক। এখান থেকেও আমরা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারি। শেয়ার বাজার। বিভিন্ন কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ার বাজারের মাধ্যমে শেয়ার, ঋণপত্র, স্টক, সিকিউরিটি, বন্ড প্রভৃতি বিক্রি করে ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। দেন আসতেছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে তো আমরা অবশ্যই ঋণ গ্রহণ করব, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করব। যেমন শিল্প ব্যাংক রয়েছে। শিল্প ব্যাংক শিল্পের গঠন ও পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে থাকে। আমাদের দেশে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড এরূপ দায়িত্ব পালনকারী একটি প্রতিষ্ঠান। বন্ধকি ব্যাংক। বন্ধকি ব্যাংকটার বিষয়টা কীরকম? এখানে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা হয়। ভূমি বন্ধকি ব্যাংক এরূপ একটি উৎসের উদাহরণ। তাহলে বন্ধকি ব্যাংক নামই হচ্ছে বন্ধকি ব্যাংক, আর এই বন্ধকি ব্যাংকে অনেক ভূমি আছে, আসবাবপত্র আছে, যন্ত্রপাতি আছে, এগুলো বন্ধক রেখেও আমরা কি করতে পারি? অনেক সময় ঋণ নিতে পারি। এটা হলো দীর্ঘমেয়াদী ঋণ। তাহলে দীর্ঘমেয়াদী আমরা এভাবে ঋণ নিয়ে আমরা কি করব? ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকব। তাহলে আসি হলো আমরা বিনিয়োগ প্রতিষ্ঠান, বিনিয়োগকারীর প্রতিষ্ঠান। ব্যবসা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের জন্য বিনিয়োগ ব্যাংক ও বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান কাজ করে। তাহলে এই বিনিয়োগকারী যেগুলো প্রতিষ্ঠান রয়েছে এরাও কি করে? অনেক সময় দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে থাকে। বিমা প্রতিষ্ঠান বৃদ্ধায়তন ব্যবসা দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ ও পুঁজি সংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস। আমাদের দেশে সাধারণত অন্যান্য বিমা কোম্পানি এই দায়িত্ব পালন করে থাকে। এরা কোম্পানির শেয়ার, ঋণপত্র, স্টক প্রভৃতি দিনে কিনে দীর্ঘমেয়াদী অর্থ সরবরাহ করে। তাহলে বিমা কোম্পানিরাও কি করে থাকে? অর্থ সরবরাহ করে থাকে দীর্ঘমেয়াদীভাবে। সরকারি অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান। সরকারি
অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান। দেশের দ্রুত শিল্প উন্নয়নের জন্য সরকার দায়িত্বে শিল্প স্থাপন পরিচালনার ক্ষেত্রে সরকারের অর্থ সংস্থানকারী বিভিন্ন বিভাগ বা প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে। সম্পত্তি বিক্রয়, এক্ষেত্রে সম্পত্তি বিক্রয় করেও আমরা কি করে থাকি, দীর্ঘমেয়াদী যেগুলো সম্পদ, যেগুলো অনেক সময় অনেক অন্য কোনো উপযুক্ত উৎস না পেলেও ব্যবসায়ের অব্যবহৃত কিছু সম্পদ থেকে যায়, এই অব্যবহৃত সম্পদটা বিক্রি করেও আমরা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে থাকি। ব্যবস্থাপনার প্রতিনিধি, আচ্ছা, কোম্পানিটা ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত প্রতিনিধি অনেক সময় দীর্ঘমেয়াদী কী করে থাকে, ব্যবসায় অর্থ সংস্থান করে। কারণ যারা ব্যবস্থাপনার প্রতিনিধিত্ব করেছেন, এই প্রতিনিধিরা যারা বোঝে যে এখন অর্থের প্রয়োজন রয়েছে কিন্তু অন্য কোনো সাইড থেকে অর্থটা আর্ন হচ্ছে না, উপার্জিত হচ্ছে না, সেক্ষেত্রে তাই প্রতিনিধিরাই কী করবে, অর্থ সংস্থান করে থাকবে দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব ব্যাংক বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের অর্থ সংস্থান করে। উন্নয়নশীল দেশগুলো দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিশ্ব ব্যাংক, IMF, জাইকা প্রভৃতি এরূপ সংস্থার উদাহরণ। বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত সংস্থা, তাই প্রত্যেক দেশেই শিল্প ও ব্যবসায়ের সহযোগিতা করার লক্ষ্যে বিশেষায়িত একটি সংস্থা কাজ করে থাকে। তাহলে এটি আমাদের দেশে না, প্রতিটি দেশে এরকম সংস্থা রয়েছে। এদের কাজটি হলো ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার জন্য তারা কি করে থাকবে, সহযোগিতা করে থাকবে। আমাদের দেশে এরূপ সংস্থা রয়েছে। আর রয়েছে কীরকম, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক থেকেও আমরা কী করি, দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করে থাকতে পারি। বিভিন্ন ধরনের সঞ্চয় দীর্ঘমেয়াদী অর্থের কাজ করে থাকে। DPS, FDR প্রভৃতি এই ধরনের যে আমরা ব্যাংকের কার্যক্রমগুলো করে থাকি, কোথাও কোম্পানি ব্যাংকগুলো অর্থ ঋণ দিয়ে থাকে। এই ধরনের যখন আমরা FDR বা DPS খুলে থাকি, তখন ব্যাংক কী করে, এর এগেনস্টে কিছু লোন দিয়ে থাকে। এটা দীর্ঘমেয়াদী আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা আসি হলো স্বল্প মেয়াদে মূলধন। স্বল্প মেয়াদী মূলধন, তাহলে স্বল্প মেয়াদী মূলধন আমরা কিভাবে ব্যবহার করে থাকব, কীভাবে পাবো আমরা? তাহলে স্বল্প সময়ের জন্য প্রতিষ্ঠানের অর্থগুলোকে বিনিয়োগ করা হয়। তাহলে বিনিয়োগ যখন আমি করব, নগদ অর্থ বিনিয়োগ করে কিছু সময়ের জন্য বা স্বল্প সময়ের জন্য এটা আবার নগদে রূপান্তরিত করা হয়। এই নগদে রূপান্তরিত করাকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী মূলধন। আর এই মূলধনটা আমাদের কিভাবে, কোন উৎস থেকে আসবে? সম্পত্তি বিক্রয়। মূলধনটা সম্পত্তি বিক্রয় করে আমরা মূলধন সংগ্রহ করে থাকি। যে কোম্পানি জরুরি মুহূর্তে সম্পত্তি বিক্রয় করে তহবিল সংস্থান করা হয়ে থাকে, পরে আবার প্রতিষ্ঠানের প্রয়োজনে শেষে উক্ত সম্পত্তি কেনা যাবে। এরকম একটি মনোভাব নিয়ে আমরা কী করব, সম্পত্তি বিক্রি করে আমরা অর্থ সংস্থান করে থাকব। বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকসমূহ ব্যবসায়ীদের স্বল্প মেয়াদের ভিত্তিতে নগদ, ধার, জমাতিরিক্ত ঋণ প্রভৃতি আকারে স্বল্প মেয়াদে অর্থ সংস্থান বা ঋণ দিয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাণিজ্যিক ব্যাংকই স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকবে। বন্ধকি ব্যাংক। এ ধরনের ব্যাংক জমি বা অন্য কোনো সংস্থার সম্পত্তি বন্ধক রেখে ব্যবসায়ের প্রতিষ্ঠানে ঋণ দেয়। তবে এরূপ ঋণ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের হয়ে থাকে। বন্ধকি ঋণ, তাহলে বন্ধকি ঋণ এটা স্বল্প সময়ের জন্য বন্ধক নেওয়া যায় এবং দীর্ঘ সময়ের জন্য এটা বন্ধক নেওয়া যায়। কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক বর্তমানে কৃষি ও ক্ষুদ্র শিল্পর স্বল্প মেয়াদের ভিত্তিতে অর্থ সংস্থান করে থাকে। এখান থেকে তুলনামূলক কম সুদে অর্থ সংস্থান করা যায়। এবার আসি আমরা বৈদেশিক বিনিময় ব্যাংক। বৈদেশিক বিনিময় ব্যাংক থেকে
এই জাতীয় ব্যাংকসমূহ বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান সমূহের স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই ব্যাংক শুধু নিজ দেশের বৈদেশিক বাণিজ্যিক সংক্রান্ত ব্যাপারেই বেশি পরিমাণ স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করে থাকবে। সমবায় ঋণদান সমিতি ভূমি বা অন্য কোনো মূলধন সম্পত্তি বন্ধক রেখে পরিচালিত বিভিন্ন সমবায় ঋণদান সমিতি থেকেও স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যায়। ফড়িয়া বা দালাল, এখানে দেখা যায় কি বেশি চাহিদা আছে এরম প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য। এমন কিছু পণ্য আছে খুবই চাহিদা, যেটা উৎপাদন করতেই তার কার্য উৎপাদন করতেই শেষ হয়ে যায়। এই ধরনের কিছু প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোকে ফড়িয়া বা দালাল অগ্রিম অর্থ সরবরাহ করে থাকে। উক্ত অগ্রিম অর্থ প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ঋণের চাহিদা মেটাতে পারে। এভাবে কোনো সুদে দেওয়া নেওয়া বা ঝামেলা ছাড়াই অর্থ সংস্থান করা যায়। আচ্ছা, দেশীয় মহাজন ও ব্যবসায়ের স্বল্পমেয়াদী ঋণ দেয়, তবে এরূপ ঋণ স্বল্পমেয়াদের ভিত্তিতে হলেও এর সুদের হার খুব বেশি হয়ে থাকে। এরূপ ঋণ সুদ পরিশোধ করে নবায়ন করা যায়। এবার আসি ব্যবস্থাপনার প্রতিনিধি। তাহলে ব্যবস্থাপনার প্রতিনিধি কোম্পানির ক্ষেত্রে তৎকালীন অর্থের প্রয়োজন মেটাতে ব্যবস্থাপনার প্রতিনিধিরাও কী করে স্বল্প মেয়াদে ভিত্তিতে তহবিল সংগ্রহ করে থাকে। এটা ব্যবস্থাপনার প্রতিনিধি যারা আছে তারা তাদের নিজেদের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে ধারকৃতভাবে হলেও স্বল্প মেয়াদে অর্থ সংস্থান করে। ব্যবসায় ঋণ ধারে পণ্য কিনে ব্যবসা প্রতিষ্ঠান এ ধরনের ঋণ তৈরি করা হয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য ধারে পণ্য কেনা হয়, উক্ত নির্দিষ্ট সময় পরে বকেয়া অর্থ পরিশোধ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের এরূপ ঋণের বহুল প্রচলিত লক্ষ্য করা যায়। এ ঋণের জন্য কোনো সুদ দিতে হয় না। তারা কী করে, পণ্যটির যে কাঁচামাল রয়েছে এই কাঁচামালটা বাকিতে ক্রয় করে, তার জন্য হয়তো বা একটু কিছু টাকা বেশি দিতে হয়। ক্রয় করার পরে এটা আবার প্রোডাক্ট নিয়ে উৎপাদন করার পরে সেটা আবার কী করে, বিক্রি করে দিয়ে তাদের টাকা পরিশোধ করে দেয়। এর জন্য আলাদা কোনো সুদ দিতে হয় না। শেষে আসতেছে বাণিজ্যিক দলিল। তাই বাণিজ্যিক দলিলটা কীরকম, যে বিনিময় বিল, অজ্ঞাত প্রভৃতি কেনা বেচার মাধ্যমেও ব্যবসা প্রতিষ্ঠান জন্য স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যেতে পারে। তাহলে এই বিনিময় বিল রয়েছে, অজ্ঞাতপত্র প্রভৃতি, এগুলো কেনা বেচার মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যেতে পারে। তাহলে আমরা দেখলাম হলো দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। তাহলে দীর্ঘমেয়াদী মূলধন আমরা কীভাবে কোন কোন উৎস থেকে নিয়ে আসবো, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুটো উৎস থেকে নিয়ে আসবো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের হয়তো বা পরীক্ষায় আসতে পারে দীর্ঘমেয়াদী অর্থের উৎস কয়েকটা আলোচনা করো বা স্বল্পমেয়াদী মূলধনের উৎসগুলো আলোচনা করো, এই ধরনের প্রশ্ন হতে পারে। তাই আমরা সবিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা আসবো শেয়ার। নেক্সট প্রশ্ন হলো শেয়ারের ধারণা ও প্রকারভেদ আলোচনা করো। কত প্রকার কী কী আলোচনা করো। শেয়ারের ধারণা আমরা দেখব যে শেয়ারটা কীরকম। ইংরেজিতে শেয়ার শব্দের আবিধানিক অর্থ হলো অংশ। আবিধানিক অর্থটা কি? আবিধানিক অর্থ হচ্ছে অংশ। কোম্পানির ক্ষেত্রে শেয়ারের অর্থ হচ্ছে কোম্পানির মূলধনের অংশ। এর নির্দিষ্ট কাঙ্ক্ষিত মূল্য থেকে এবং এদের প্রত্যেকটির মূল্য সমান হয়। যেমন কোনো কোম্পানি 1,00,000 টাকার মূলধনকে 10,000 ভাগ করলে এক একটি ভাগের মূল্য দাঁড়ায় 10 টাকা করে। আর মূলধনের এই অংশকে আঙ্কিত মূল্যই শেয়ার। তাহলে এই মূলধনের যে অংশটি রয়েছে এই অংশটুকুকে বলা হচ্ছে শেয়ার। এটা একটা আংশিক অংশ থাকবে, এই আংশিক অংশকে বলা হচ্ছে শেয়ার। শেয়ার
আমরা জানি শেয়ার সাধারণত কয় প্রকার হয়ে থাকে? শেয়ার 3 প্রকারের। একটি কী রকম? একটি হলো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও বিলম্বিত শেয়ার। তাহলে সাধারণ শেয়ারটা কি? সাধারণ শেয়ার আমরা যেটা জানি সেটা হলো যে শেয়ারের মালিক অগ্রাধিকার যুক্ত শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর লভ্যাংশ পায় এবং ব্যবসায় বিলোপ সাধন সময়েও অগ্রাধিকার যুক্ত শেয়ার মালিকদের মূলধন ফেরত দেওয়ার পর তার মূলধন ফেরত পাওয়ার অধিকারী হয়, তাকে অগ্রাধিকার শেয়ার বলে, সাধারণ শেয়ার বলে। তাহলে সাধারণ শেয়ার মালিক কী হবে? মালিক শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ যখন বণ্টন হয়ে যাবে, বণ্টন হয়ে যাওয়ার পর অগ্রাধিকার যারা রয়েছে এই অগ্রাধিকার ভিত্তিতে শেয়ার বিক্রি বণ্টন হওয়ার পরে তারা কী হবে? সাধারণ শেয়ার মালিকগণ তার লভ্যাংশ পেয়ে যাবে। আর দেন আসতেছে অগ্রাধিকার শেয়ার, যে শেয়ারের মালিকগণ ব্যবসার লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে এবং ব্যবসায় বিলোপ সাধনের সময় তাদের মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে থাকে, সেটা হলো অগ্রাধিকার শেয়ার। দেন আসতেছে হলো বিলম্বিত শেয়ার। এক্ষেত্রে নামই হলো বিলম্বিত। তাহলে যে শেয়ার মালিকগণ অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের মালিকদের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর যে লভ্যাংশ পান তাকে বলা হচ্ছে বিলম্বিত শেয়ার। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে শেয়ারের প্রকারভেদ 3টে প্রকার দেখলাম। এরপরে সবিস্তারে আলোচনা আমরা দেখব। আশা করি তোমরা সবাই ক্লাসটা দেখছো। ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।